আসসালামু আলাইকুম সকলকে। ইজি ট্রিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জারণ এবং বিজারণ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রেডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া। সো আজকে আমরা মূলত জারণ এবং বিজারণের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, কিভাবে আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়াকে আইডেন্টিফাই করব, কিংবা জারণ এবং বিজারণ বিক্রিয়ার মেইন থিমটা কি, কোনো বিক্রিয়ার মধ্যে কোনটা জারক কোনটা বিজারক, ওইটা আমরা কিভাবে চিহ্নিত করব, আজকের ক্লাসে মূলত আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো জারণ এবং বিজারণ শেখার আগে আমরা ফার্স্টে যদি একটা লাইন মনে রাখি, সেটা হলো জারণে ছাড়ন, বিজারণে গ্রহণ। অর্থাৎ যখন জারণ হবে তখন ছাড়তে হবে, আবার যখন বিজারণ হবে তখন গ্রহণ করতে হবে। সো এই জিনিসটাকে আমরা আরেকটু মডিফাই করে অন্যরকমভাবে বোঝার ট্রাই করি, তাহলে আমরা আরেকটু আইডেন্টিফাইড ভার্সন যেটা, সেটা হলো জারণ ইজ ইকুয়ালস টু চারণ। এখন প্রশ্ন, কিসের চারণ? জারণ ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের ছাড়ন। বিজারণ ইজ ইকুয়ালস টু গ্রহণ। বিজারণ ইজ ইকুয়ালস টু কিসের গ্রহণ? সো আমরা বলবো বিজারণ ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের গ্রহণ। সো আমি ফার্স্ট থেকে আবার রিক্যাপ করি। আমরা যে লাইনটা ফার্স্টে মনে রাখবো, এটা হলো একদম ম্যান্ডেটরি, সেটা হলো জারণে ছাড়ন, বিজারণে গ্রহণ। ঠিক আছে? সো এই লাইনটার একটু মডিফাইড ভার্সন হলো জারণ ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের ছাড়ন, বিজারণ ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের গ্রহণ। অর্থাৎ যেখানে হইবে জারণ সেখানে হইবে ইলেকট্রনের চারণ, আর যেখানে হইবে বিজারণ সেখানে হইবে ইলেকট্রনের গ্রহণ। সো এটাকে আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, তাহলে আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি, সোডিয়ামকে যদি এক্সাম্পল হিসেবে নিই, যেমন এখন সোডিয়াম এটা জাস্ট একটা মৌল, একটা পরমাণু। এটার মধ্যে কোনো জারণ বিক্রিয়া হয় নাই কিংবা কোনো বিজারণ বিক্রিয়া হয় নাই, জাস্ট সিঙ্গেল অ্যাটম। সো এটার থেকে যদি, এটাতে আমরা সকলেই জানি ইলেকট্রন, সোডিয়ামের টোটাল 11টা ইলেকট্রন রয়েছে, এবং সর্বশেষ ইলেকট্রনটি অস্থিতিশীলতা থেকে স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ ইলেকট্রনটি সোডিয়াম থেকে চলে যায়। সো আমরা যদি এখান থেকে -E দিই, অর্থাৎ সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে আমাদের হয় সোডিয়াম প্লাস। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, কারণ কি, একটা ইলেকট্রন ছেড়ে দিছি। সো আমরা কন্ডিশন অনুযায়ী কি জানি, যেখানে জারণ হবে সেখানে চারণ হবে। কিসের চারণ হবে? যেখানে জারণ হবে সেখানে ইলেকট্রনের চারণ হবে। সো এখানে যেহেতু সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে, অর্থাৎ ইলেকট্রনের চারণ হয়েছে, যার ফলে সেটা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। সো এটাকে আমরা বলবো জারণ। সো এটাকে আমরা কি বলবো? জারণ। এবার যদি আমরা একটু ক্লোরিনকে নিয়ে কথা বলি, জাস্ট ক্লোরিন ইটস এ সিম্পল অ্যাটম। এটা জাস্ট একটা পরমাণু, এটার মধ্যে না হয়েছে কোনো জারণ, না হয়েছে কোনো বিজারণ। সো আমরা সকলেই জানি ক্লোরিনের মধ্যে সর্বমোট 17টা ইলেকট্রন রয়েছে। 17টা ইলেকট্রনের মধ্যে লাস্ট শেলে যদি আরও একটা ইলেকট্রন প্রবেশ করানো হয়, তাহলে সেটা 18টা ইলেকট্রন হয়, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করে। সো ক্লোরিন অবশ্যই চাইবে যে স্থিতিশীল হওয়ার জন্য সে সবসময় একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখাবে। সো আমরা যদি ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড করি, তাহলে হয়, যদি একটা ইলেকট্রন অ্যাড করে দেই, তাহলে সেটা ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। আমরা জানি গ্রহণ করলে প্লাস, ত্যাগ করলে গ্রহণ করলে মাইনাস, ত্যাগ করলে প্লাস। অর্থাৎ যেহেতু আমরা জানি যে এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবসময় দেখায়, যার ফলে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। আর আমরা বিজারণের কনসেপ্ট থেকে জানি বিজারণ ইজ ইকুয়ালস টু ইলেকট্রনের গ্রহণ। যেহেতু এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো আমরা অতি সহজেই বলতে পারি যে ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার ইলেকট্রন গ্রহণ হয়েছে। ইলেকট্রন গ্রহণ হওয়া মানেই হলো বিজারণ। সো আশা করি আমরা জারণ কখন হবে এবং বিজারণ কখন হবে সেই জিনিসটা অতি সহজেই বুঝতে পেরেছি, এবং কোনটা জারণ বিক্রিয়া এবং কোনটা বিজারণ বিক্রিয়া সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো আমাদের এইবারের টার্গেট হলো
দুইটা পদার্থ সম্পর্কে ধারণা নেওয়া। তন্মধ্যে একটা হলো জারক আর একটা হলো বিজারক। এখন আমরা জানবো যে জারক কোনটা, বিজারক কোনটা, এবং কিভাবে বুঝবো যে কোনটা জারক কোনটা বিজারক। সো আমরা যদি একটু অন্যভাবে একটু চিন্তা করি, তাহলে যদি একটা ক্ষতিকর পদার্থের কথা চিন্তা করি, যদি একটা ক্ষতিকর পদার্থের কথা চিন্তা করি, জাস্ট ক্ষতিকরটাই লিখি আমরা। ধরলাম এখানে একটা ক্ষতিকর পদার্থ রাখা হয়েছে। এই ক্ষতিকর পদার্থের কাজটা কি? ক্ষতিকর পদার্থের কাজ হলো অন্যের ক্ষতি করা। ক্ষতিকর পদার্থ কখনোই নিজের ক্ষতি করবে না, অন্যের ক্ষতি করবে। সো জারক আর বিজারকটাও ঠিক একই রকম। যদি আমরা জারক বলি, তাহলে জারকের কাজ হলো জারক নিজেকে জারিত করবে না, জারক অন্যকে জারিত করবে। ক্ষতিকর পদার্থ যেমন অন্যের ক্ষতি করে, ঠিক সেম জারকও অন্যের ক্ষতি করবে। অর্থাৎ জারক অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। জারক নিজে যেমন ক্ষতিকর পদার্থ যেমন নিজের ক্ষতি করবে না, অন্যের ক্ষতি করবে, ঠিক সেম জারকও নিজের ক্ষতি করবে না, অন্যকে জারিত করবে। নিজেকে জারিত করবে না, অন্যকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। আর যদি বিজারকের কথা বলি, সেটা সেম, যে ক্ষতিকর পদার্থ যেমন নিজের ক্ষতি করে না, ঠিক সেম ওয়েতে বিজারকও নিজেকে বিজারিত করে না, বরং বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। তাইলে আমরা আবার বলি যে জারক নিজে অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। সো আমাদের এখনের কাজ হলো যে বিক্রিয়ার মধ্যে কোনটা জারক আর কোনটা বিজারক সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আমরা তো বুঝতে পেরেছি জারকের ধর্ম কী আর বিজারকের ধর্ম কী। এখন আমাদের কাজ হলো যে বিক্রিয়ার মধ্যে কোনটা জারক এবং কোনটা বিজারক সেটা আমরা কিভাবে বুঝবো। সেটার জন্য আমরা জারণ সংখ্যা ব্যবহার করতে পারি। জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগামী অন্য কোনো ক্লাসে সেটা দেখিয়ে দিব। সো আমরা জাস্ট আজকে ওইটার একটু কনসেপ্টটা কাজে লাগাবো। সো বিজারক, বিক্রিয়ার মধ্যে জারক ও বিজারক আইডেন্টিফাই করা। সো আমরা একটু ট্রিক্স যদি বলি, বতে বাড়ে, বতে বিজারক। আমরা কি বলবো? বতে বাড়বে, বতে বিজারক। অর্থাৎ বিজারকের ক্ষেত্রে জারণ সংখ্যা বাড়বে, জারকের ক্ষেত্রে জারণ সংখ্যা কমবে। বতে বাড়ে, বতে বিজারক। বিজারকের জারণ সংখ্যা বাড়বে, বিজারকের জারণ সংখ্যা বাড়বে, জারকের জারণ সংখ্যা কমবে। সো আমরা যদি একদম এখন জাস্ট এক্সাম্পল হিসেবে একটা মৌল নেই, যদি FeCl2 প্লাস Cl2, সো এটাকে বিক্রিয়া করলে হয় FeCl3। সো এখানে আমাদের কাজ হলো কোনটা জারক আর কোনটা বিজারক সেটা আইডেন্টিফাই করা। সো আমরা যদি বিক্রিয়ার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ফার্স্টে দেখি যে এখানে FeCl2 আছে। সো FeCl2 এর মধ্যে আমরা সকলেই জানি এখানে আয়রনের জারণ সংখ্যা হলো +2, আর আমার এটার জারণ সংখ্যা হলো -1। আর যদি আমরা Cl2 এর ক্ষেত্রে চিন্তা করি, আর আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কোনো মৌলের জারণ সংখ্যা, যদি কোনো বিক্রিয়াতে কোনো মৌল, সিঙ্গেল মৌল থাকে, তাইলে মৌল অণু পরমাণু যদি সিঙ্গেল থাকে, কোনো যৌগের সাথে বন্ডেড আকারে না থাকে, তাহলে সবসময় সেটা জারণ সংখ্যা হবে 0। সো এখানে Fe এর আয়রনের জারণ সংখ্যা +2, যখন এটা বিক্রিয়া হওয়ার পর উৎপাদে পরিণত হবে, এখানে গিয়ে Fe এর জারণ সংখ্যা হয়ে যাবে +3। আর এইখানে যেহেতু ক্লোরিনের জারণ সংখ্যা 0, সো এখানে গিয়ে ক্লোরিনের জারণ সংখ্যাটা হয়ে যাবে -1। সো আমরা বিক্রিয়া থেকে কি দেখতে পাই? বিক্রিয়া থেকে দেখতে পাই যে আয়রনের ক্ষেত্রে জারণ সংখ্যা বিক্রিয়কে ছিল +2, কিন্তু উৎপাদে যাওয়ার পর আয়রনের জারণ সংখ্যা হয় +3। যেহেতু এখানে জারণ সংখ্যা বাড়ছে, সো আমাদের আয়রন হলো এখানে বিজারক। আমরা সকলেই জানি বিজারকের ক্ষেত্রে জারণ সংখ্যা বাড়ে। আর ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা এইটাকে চিন্তা করি, তাহলে এখানে ছিল 0, জারণ সংখ্যা এখানে ছিল 0, বাট এইখানে যাওয়ার পর যে ক্লোরিনের জারণ সংখ্যাটা কমে গিয়েছে, কমে -1 হয়েছে, 0 থেকে -1 হয়েছে।
আর আমরা জানি জারকের জারণ সংখ্যা সবসময় কমে, জারকের জারণ সংখ্যা সবসময় কমতে থাকে। সো ক্লোরিনের জারণ সংখ্যা যেহেতু 0 থেকে -1 হয়েছে, অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা কমেছে। সো আমরা এখানে ক্লোরিনকে বলতে পারি জারক, যেহেতু জারণ সংখ্যা কমছে। সো আমরা এটাকে বলবো জারক। সো আশা করি আজকের ক্লাসটা আমরা বুঝতে পেরেছি, জারণ এবং বিজারণের যে বেসিক কনসেপ্ট সেটা আমরা আসলে আয়ত্তে করতে পেরেছি, এবং নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে নেব। আজকের ক্লাসটা ধৈর্য ধারণ করে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।